চন্দ্রবিন্দুর ব্যবহার। বাংলা পরাস্থায়ী বর্ণের চন্দ্রবিন্দুর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই চন্দ্রবিন্দু কোথায় বসবে আর কোথায় বসবে না, এটা নিয়ে আমাদের সকলের মধ্যে একটি বিভ্রান্ত সৃষ্টি হয়। আশা করা যায় এই ভিডিওটা দেখার পরে এই ধরনের সমস্যার সম্মুখীন আর হতে হবে না। এই তৎসম বা সংস্কৃত শব্দ যখন তদ্ভব শব্দেই রূপান্তর হয় এবং রূপান্তর হওয়ার সময় যে সকল নাসিক্য বর্ণ রয়েছে, যেমন ও, ইও, দন্তের ন, মূর্ধন্য ন, ম এবং অনুস্বর, এই বর্ণগুলোর পরিবর্তে চন্দ্রবিন্দু ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ তৎসম বা সংস্কৃত শব্দ থেকে তদ্ভব শব্দে রূপান্তরের সময় নাসিক্য যে বর্ণগুলো রয়েছে, এই বর্ণগুলোর পরিবর্তে সবসময় কি বসবে? চন্দ্রবিন্দু বসবে। অর্থাৎ এখানে দেখেন অঙ্কন, অর্থাৎ অঙ্কন বানানে ও রয়েছে। প্রথমে আমাদের ডকুমেন্টসে কি রয়েছে? ও, তার মানে এখানে অঙ্কনে আমাদের ও রয়েছে। এই ওর পরিবর্তে কোনটা বসেছে? এই যে আঁকা চন্দ্রবিন্দু এসেছে। এরপর কি বঙ্কিম, বঙ্কিম বানানে এখানে ও আছে, ওর পরিবর্তে আমাদের কোনটা বসেছে? বঙ্কিম থেকে বাঁকা, এবং এই ওর পরিবর্তে এসেছে কি? সাদ। বঙ্কিমটা হচ্ছে তৎসম আর বাঁকাটা হচ্ছে তদ্ভব শব্দ। এমন ইওর যে ব্যবহারটা রয়েছে, ইও যেমন কি গঞ্জিকা, এই গঞ্জিকা, এখানে গঞ্জিকা তৎসম শব্দ থেকে এসেছে কি? গাজা। তো গঞ্জিকার মধ্যে একটা ইও আছে, এখানে ইও আর বর্গীয় জ্বর যুক্ত রয়েছে। তাহলে এখানে দেখুন ইও এর পরিবর্তে আমাদের কি বসেছে? চন্দ্রবিন্দু বসেছে। এরপরে কি পঞ্চ, পঞ্চতে এখানে কি রয়েছে? ইওস, অর্থাৎ পঞ্চ থেকে তদ্ভব শব্দ হচ্ছে পাঁচ এসেছে। তাহলে এখন এই পঞ্চর সাথে যে ইওটা রয়েছে, এই ইওর পরিবর্তে কি বসেছে? চন্দ্রবিন্দু। এরপরে মূর্ধন্য, এই মূর্ধন্যর ডকুমেন্টসে কি রয়ে গেছে? কণ্টক। যেমন কণ্টক থেকে এসেছে কি? কাটা। তাহলে কণ্টক বানানে কি রয়েছে? মূর্ধন্য রয়েছে। আর এই মূর্ধন্যর পরিবর্তে আমাদের কি হয়েছে? চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়েছে। এরপরে ষণ্ড, এই ষণ্ড শব্দ থেকে এসেছে সার। এখন ষণ্ড শব্দের যে মূর্ধন্য রয়েছে, এই মূর্ধন্যর পরিবর্তে কি বসেছে? চন্দ্রবিন্দু। এরপরে দন্ত ন, এই দন্ত নর বর্ণের লেস হওয়ার কারণে আমাদের কি? চন্দ্রবিন্দু আসবে। যেমন তৎসম শব্দ চন্দ্র, চন্দ্র থেকে তদ্ভব শব্দ চারটা এসেছে। তো চন্দ্র এখানে কি রয়েছে? দন্তের ন, এই দন্তের নয়ের পরিবর্তে আমাদের কি? চন্দ্রবিন্দু এসেছে চাঁদ বানানে। এরপরে কি? কন্দ্রন, তাহলে কন্দ্রন এখানে কি রয়েছে? কন্দ্রন থেকে কাদন, তাহলে কন্দ্রন থেকে কাদন, অর্থাৎ তৎসম থেকে তদ্ভব শব্দ। এই তৎসম থেকে তদ্ভব শব্দে যখন এই যে নটা লেস হয়ে গিয়েছে, তখন আমাদের কি চলে এসেছে? চন্দ্রবিন্দু এসেছে। ম, এই মটা অর্থাৎ তৎসম শব্দ থেকে যদি ম বর্ণটা লেস হয়ে যায়, লেস হয়ে তদ্ভব শব্দ যদি গঠিত হয়, তাহলে সেই ক্ষেত্রে ম এর পরিবর্তে চন্দ্রবিন্দু ব্যবহৃত হবে। যেমন গ্রাম, গ্রামটা তৎসম শব্দ, গ্রাম থেকে এসেছে কি? গা, যার কারণে এখানে চন্দ্রবিন্দু হয়েছে। আবার শুধু গয়াকার, অর্থাৎ কি? চন্দ্রবিন্দু বিহীন যে গাটা আছে, এই গা বলতে আমরা শরীর বুঝি, অর্থাৎ কি? নিজেদের শরীর এমনটা। এরপর কি? কম্পন, কম্পন থেকে এসেছে কাপা, অর্থাৎ কম্পন তৎসম শব্দ, এখন তদ্ভব শব্দ হচ্ছে কাপা। তাহলে এখন দেখেন যে এই কম্পনে মটা লেস পেয়ে তদ্ভব শব্দে কি এসেছে? কাপাতে চন্দ্রবিন্দু এসেছে। যেমন অনুস্বর, এই অনুস্বর বর্ণেরটা আমরা যদি জানতে চাই তাহলে কি আছে? যেমন হংস থেকে এসেছে হাঁস, হংস হচ্ছে তৎসম শব্দ, এবং এই তৎসম শব্দের মাঝখানে কি? অনুস্বর রয়েছে। এই অনুস্বরটা কি হয়ে যাচ্ছে? লেস হয়ে যাচ্ছে। এই অনুস্বরের পরিবর্তে আমাদের কি বসানো হচ্ছে? চন্দ্রবিন্দু বসানো হয়। এরপরে কি? বংশ থেকে এসেছে কি? বাস, অর্থাৎ বংশ তৎসম শব্দ এবং এর তদ্ভব হচ্ছে বাস। তাহলে এখানে তৎসম শব্দে অনুস্বরের পরিবর্তে তদ্ভব শব্দে কি বসেছে? চন্দ্রবিন্দু বসেছে। অর্থাৎ আমরা এটুকু বলতে পারি যে কি? সংস্কৃত বা তৎসম শব্দ থেকে যখন তদ্ভব শব্দ আসবে, এবং এই তদ্ভব শব্দের রূপান্তরের সময় যে যে শব্দগুলোতে নাসিক্য বর্ণ ও, ইও, দন্তের ন, মূর্ধন্য, ম এবং অনুস্বর থাকে, তাহলে এই বর্ণের পরিবর্তে কি বসবে? চন্দ্রবিন্দু বসবে। এখানে দেখেন প্রত্যেকটা নাসিক্য বর্ণের
পরিবর্তে যে চন্দ্রবিন্দু এসেছে তা সবগুলোই আকারের উপরে বসেছে চন্দ্রবিন্দুটা। এই জন্য আমরা মজা করে ছন্দ আকারে একটু বলতে পারি কি যে নাসিক্য বর্ণকে তাড়িয়ে আকার মাথায় করে চন্দ্রবিন্দু এনেছে। অর্থাৎ নাসিক্য বর্ণ তাড়িয়ে কি করেছে, আকার, অর্থাৎ এই আকারটা চন্দ্রবিন্দুটা মাথায় করে এনেছে। কারণ কি, প্রত্যেকটা নাসিক্য বর্ণ লেস হওয়ার পরে জেনে আকার এর উপরে কিন্তু চন্দ্রবিন্দু এসেছে। এই জন্য আমরা ছন্দ আকারে একটু বলতে পারি নাসিক্য বর্ণ তাড়িয়ে আকার মাথায় করে চন্দ্রবিন্দু এনেছে। সাধারণত সর্বনাম পদে চন্দ্রবিন্দু হয়, অর্থাৎ সর্বনাম পদে চন্দ্রবিন্দু হয়। তবে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হচ্ছে সর্বনাম পদটা যদি কোনো সম্ভ্রান্ত, গৌরব বা সম্মানসূচক ব্যক্তিকে বোঝায়। অর্থাৎ আমরা জানি নামের পরিবর্তে যা বসে সেটাকে সর্বনাম বলে, এবং এই সর্বনামটা যদি কোনো সম্ভ্রান্ত বা সম্মানসূচক কোনো ব্যক্তির পরিবর্তে বসে তাহলে সেই ক্ষেত্রে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করি। যেমন তার, ওনারা, যারা, তাকে, তাদের, আরও অনেক সর্বনাম রয়েছে। তবে এখানে তার বলতে কি, যেমন বিশিষ্ট ব্যক্তিবর্গ, অর্থাৎ কি সক্রেটিস বা প্লেটো বা এরিস্টটল বা বাংলাদেশের যাকে বিশ্বকবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর, এদের কোনো জীবনী বা এদের কোনো কথা বলতে গেলে এদের নামের পরিবর্তে যখন তার দিই বা ওনারা দিই বা যারা দিই বা তাকে দিই, এমন যখন আমরা সর্বনামগুলো ইউজ করব তখন মাস্ট বি আমাদের কি দিতে হবে, যে চন্দ্রবিন্দুগুলো দিতে হবে। অর্থাৎ সর্বনাম পদে চন্দ্রবিন্দু হয় যদি সেই সর্বনামটি কোনো সম্ভ্রান্ত বা সম্মানসূচক ব্যক্তিকে বোঝায়। অর্থপার্থক্য মনে রাখতে কিছু বানানে চন্দ্রবিন্দু হয়। অর্থাৎ আমাদের বাংলাতে অনেক শব্দ রয়েছে যে শব্দগুলো দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধুমাত্র একটা চন্দ্রবিন্দু যুক্ত আর একটা হচ্ছে চন্দ্রবিন্দু বিহীন। এই চন্দ্রবিন্দু যুক্ত এবং চন্দ্রবিন্দু বিহীন এই দুইটা আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। এটা বাংলার অভিধান, অর্থাৎ কি আধুনিক বাংলা অভিধানে মোট 24টি বর্ণ 135 জোড়া চন্দ্রবিন্দু যুক্ত এবং চন্দ্রবিন্দু বিহীন শব্দ তৈরি করেছে বা আমাদের শব্দগুলো রয়েছে। এই 24টি বর্ণের 135 জোড়া চন্দ্রবিন্দু যুক্ত এবং চন্দ্রবিন্দু বিহীন শব্দ কয়েকটি নিয়ে আমরা আলোচনা করব। একটা কাটা আর একটা কাটা। এখানে দেখো একটা চন্দ্রবিন্দু যুক্ত আছে, একটা চন্দ্রবিন্দু বিহীন আছে। চন্দ্রবিন্দু যুক্ত শব্দে যখন কাটা হয় তখন সেটাকে অর্থগত দিক থেকে কণ্টক বা পেরেক এমন কোনো কিছু বোঝায়। আর চন্দ্রবিন্দু বিহীন যেই কাটাতার শব্দটা রয়েছে তার শব্দের অর্থ হচ্ছে কর্তন করা বা ছেদন করা, এমনটা বোঝায়। যেমন আরেকটা শব্দ রয়েছে যেমন কুড়ি। কুড়ি বানানে যখন চন্দ্রবিন্দু রয়েছে তখন এই কুড়ি শব্দের অর্থ হচ্ছে করক বা মুকুল, অর্থাৎ গাছের করক বা মুকুলকে বোঝায়। আর চন্দ্রবিন্দু বিহীন যে কুড়িটা রয়েছে এটা দ্বারা সংখ্যা বা কুড়িকে অর্থাৎ সংখ্যাবাচক শব্দকে বুঝিয়ে থাকে। এদিকে রয়েছে কি কাদা। কাদা বানানে একটা চন্দ্রবিন্দু আছে আর একটা চন্দ্রবিন্দু নাই। চন্দ্রবিন্দু যুক্ত যে কাদা বানানটা, এই কাদা শব্দের অর্থ হচ্ছে কান্না করা বা রোদন করা। আর চন্দ্রবিন্দু বিহীন যে কাদা শব্দটা রয়েছে এটা বলতে কি বোঝায়, কর্দম, অর্থাৎ কর্দমাক্ত। এরপরে কাঁচা। কাঁচাতে চন্দ্রবিন্দু আছে আর একটা চন্দ্রবিন্দু নাই। যেটা চন্দ্রবিন্দু রয়েছে সেটাই মনে করে দেখি এই কাঁচা বলতে কি পরিপক্ক বোঝায়, অপরিপক্ক বোঝায়। অপরিপক্ক বলতে কি যেটা পাকেনি এমন কোনো অর্থ প্রকাশ করে। আর চন্দ্রবিন্দু বিহীন যে কাঁচাটা রয়েছে এইটা শব্দের অর্থ আছে কি ধুয়ে পরিষ্কার করা, অর্থাৎ পানিতে ধুয়ে কোনো ময়লাযুক্ত কাপড়কে পরিষ্কার করাকে কি বলা হয়, কাঁচা বলা হয়। তাহলে এমন 135 জোড়া শব্দ রয়েছে যেটা চন্দ্রবিন্দু যুক্ত আছে, চন্দ্রবিন্দু বিহীন আছে। অর্থাৎ এতগুলো শব্দ এখন দেখানোর কোনো অয় নাই, যার কারণে পরবর্তী ভিডিওতে আমরা 135টা শব্দের ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও কিছু সংখ্যাবাচক শব্দ রয়েছে যে সংখ্যাবাচক শব্দের চন্দ্রবিন্দু আসে, যে কয়েকটি সংখ্যাবাচক শব্দ রয়েছে যে সংখ্যাবাচক শব্দে কি হবে, চন্দ্রবিন্দু হবে। যেমন 5 বানানের চন্দ্রবিন্দু 25, 35, 37, 45, এরপরে 65, 75, 85, 95। তো এই বানানগুলোই আমাদের কি
চন্দ্রবিন্দু দিতে হবে। এখানে চন্দ্রবিন্দু না দিলে ভুল হবে। এমনকি কিছু ধনাত্মক শব্দ রয়েছে, অর্থাৎ ধনাত্মক বা অনুকার শব্দ, যে শব্দগুলোর শুরুতে আমাদের কি, যে শব্দগুলোতে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হয়। যেমন এখানে শো শো, শো শো, তারপরে গো গো, ঘ্যাস ঘ্যাস, ক্যাস ক্যাস, ঝাঝা। এছাড়াও আরও অনেক শব্দ রয়েছে যে ধনাত্মক বা অনুকার কিছু শব্দ, অনেকগুলো শব্দ রয়েছে যে শব্দগুলোকে সাধারণত কি বসবে, চন্দ্রবিন্দু বসবে। এরপরে রয়েছে কি দ্বিরুক্ত শব্দ, অর্থাৎ একই শব্দ দুইবার যখন উক্ত হয় সেই ক্ষেত্রে কিছু শব্দের ক্ষেত্রে আমাদেরকে চন্দ্রবিন্দু দিতে হয়। তার মধ্যে কিছু কয়েকটি আমরা এখানে তুলে ধরলাম। সেটা হচ্ছে কি, যেমন আঁকা আঁকি, আঁকা আঁকিতে আমাদের কি চন্দ্রবিন্দু হবে। খোঁজা খুঁজি, অর্থাৎ কি খোঁজাখুঁজি শব্দে আমাদের কি বসবে, চন্দ্রবিন্দু বসবে। ঘাটাঘাটি, সিরাসিরি, হাঁটাহাঁটি। তো এই দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রেও আমাদের কি চন্দ্রবিন্দুগুলো বসবে। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমরা কি করব, চন্দ্রবিন্দুটা বসাবো, অর্থাৎ বর্ণের উপরে বসাবো নাকি কোনো কার চিহ্নের উপর বসাবো না কোথায় বসাবো, এটা নিয়ে আমাদের অনেক বিভ্রান্তের মধ্যে পড়তে হয়। তো সেটার সমাধান হচ্ছে, যদি কোনো ব্যঞ্জন বর্ণের পরে পরের কার চিহ্ন থাকে, অর্থাৎ কি কার চিহ্ন, আমরা সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। এই কার চিহ্নগুলো যেগুলো বর্ণের পরে বসে, যেমন আ কারটা বর্ণের পরে বসে, তারপরে দীর্ঘিকারটা বর্ণের পরে বসে, এরপরে ও কার বা ও কার, এই দুটো বর্ণের পরে বসে। তাহলে বর্ণের পরে যে কার চিহ্নগুলো থাকবে, এই কার চিহ্নর উপরে চন্দ্রবিন্দুটা বসবে। অর্থাৎ ব্যঞ্জন বর্ণের পরে যদি কোনো কার চিহ্ন থাকে তাহলে কার চিহ্নের উপরে কি বসবে, চন্দ্রবিন্দু বসাতে হবে। সেই সময় ওই বর্ণের উপরে বসানো যাবে না। যেমন বা, তো এখানে আকার রয়েছে, অর্থাৎ কি ব্যঞ্জন বর্ণের পরে আকার থাকার কারণে চন্দ্রবিন্দুটা কি বসেছে, একদম আকারের উপরে বসেছে। অর্থাৎ এই বর্ণের পারে বসিনি, বর্ণের পারে না বসে কি করানো হয়েছে, এই কার চিহ্নের উপর বসানো হয়েছে। এরপরে কি দীর্ঘিকার যুক্ত একটা দেওয়া রয়েছে। তো দীর্ঘিকার যুক্ত বর্ণে দেখেন এখানে বয়ের উপরে দীর্ঘিকারটা, এখানে ব, অর্থাৎ কি দীর্ঘিকার থাকার কারণে চন্দ্রবিন্দুটা দীর্ঘিকারের উপরে আমাদের এখানে বসেছে। এরপরে কি ওকার, ওকারটাই আমাদের দুই পাশেই রয়েছে, যার ফলে মনে করে কি পরে কার চিহ্নের উপরে কিন্তু চন্দ্রবিন্দু বসানো হয়েছে। ওকার এটাতেও মনে করে কি চন্দ্রবিন্দুটা পরে বসানো হয়েছে, অর্থাৎ কি কার চিহ্নের উপরে। এই নিয়মটা বাদে বাকি সকল ক্ষেত্রে বর্ণের উপরে চন্দ্রবিন্দু হবে। যে কার চিহ্নগুলো শুরুতে বসবে বা কার চিহ্ন বিহীন যে কোনো ধরনের শব্দই থাক না কেন, সেই শব্দে যদি চন্দ্রবিন্দু আসে তাহলে চন্দ্রবিন্দুটা সরাসরি ওই বর্ণের উপরে বসবে। যেমন এখানে দেখেন কোনো একটা ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে, এর উপরে কোনো কি নেই, এখানে একটা ব্যঞ্জন বর্ণ রয়েছে, এখানে কোনো কার চিহ্ন নেই, তাহলে সরাসরি বর্ণের উপরে চন্দ্রবিন্দু বসেছে। এখানে রস্যিকার দেওয়া আছে শুরুতে, যার কারণে চন্দ্রবিন্দুটা বর্ণের উপরে। এরপরে নিচে যেগুলো রস্যকার, দীর্ঘকার বা রিকার, এগুলো সম্পূর্ণ সবগুলো কিসের, বর্ণের উপরে বসেছে। অর্থাৎ কি এ কার বা ওই কার, এগুলো কি হবে, বর্ণের উপরে বসাতে হবে। আশা করা যায় আমাদের এই ভিডিওটি দেখার পরে চন্দ্রবিন্দু কোথায় বসবে বা চন্দ্রবিন্দু কিভাবে বসাবো এই বিষয়টা অনেকটা সহায়ক হিসেবে কাজ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।